সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এই মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা উনি ফলো করবেন। গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের হাল ধরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে এবার কি সত্যি হতে চলেছে সেই গুঞ্জন? রুমিন ফারহানার সম্প্রতি বক্তব্যে ইঙ্গিত দিচ্ছে তেমন। আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন। আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না, তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, গত বছর 5 আগস্ট সরকার পতনের পর নিষ্ক্রিয় নয়, বরং নতুন করে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। একসময় যাদের ক্ষমা চেয়েই রাজনীতিতে ফিরতে হতো, আজ তারা ঝটিকা মিছিল করছে। ভাইরাল ফোনালাপগুলোতে আবারও এদের কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। ফারহানা একসময় যিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম উচ্চকণ্ঠ মুখ, টেলিভিশনের পর্দায় যার উপস্থিতি মানেই ছিল তীক্ষ্ণ যুক্তি আর আগুন ঝরা ভাষণ, সেই তিনি কি এখন পা বাড়াতে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দিকে? আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে। ম্যাক্সিমাম 15 থেকে 20 জন মিছিল করেছে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল, সো এবং মাথায় ক্যাপ পরা। মাস্ক এবং ক্যাপ যখন পরা থাকে তখন কারো চেহারা আইডেন্টিফাই করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন, 150 জনকে আসামি করা হয়েছে। এবং এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে গুঞ্জন কখনো নিছক গুজব নয়, আবার কখনো সেটাই ভবিষ্যতের ভূমিকম্পের পূর্বাভাস। সম্প্রতি সময় এমনই এক নাম ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর কৌতূহল, চাপা আলোচনা এবং তীব্র রাজনৈতিক হিসাব। রুমিন ফারহানা একসময় যিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম উচ্চকণ্ঠ মুখ, টেলিভিশনের পর্দায় যার উপস্থিতি মানেই ছিল তীক্ষ্ণ যুক্তি আর আগুন ঝরা ভাষণ, সেই তিনি কি এখন পা বাড়াতে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দিকে? নাকি সবটাই রাজনৈতিক দাবার চাল, অভিমান, নাকি আরো গভীর কোনো সমীকরণ? প্রশ্নটা হালকা নয়, কারণ যে প্রেক্ষাপট থেকে এই জল্পনার জন্ম তা গত 1.5 দশকের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রায় 17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি যখন সাংগঠনিকভাবে কোণঠাসা, রাস্তার কর্মসূচি দিতে গিয়ে বারবার বাধার মুখে, তখন দলের নাম জনমানুষে টিকিয়ে রাখার লড়াইয়ে কয়েকটি মুখ বিশেষভাবে সামনে এসেছিল। পল্টনে দলীয় কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসে থাকা নেতাদের দৃশ্য যেমন ছিল প্রতীকী, তেমনি টকশো আর সংবাদ সম্মেলনে ধারাবাহিক উপস্থিতি ছিল আরেক রকম প্রতিরোধ। সেই সময় দলটির পক্ষে যুক্তি তুলে ধরতে যারা নিরলস ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রুমিন ফারহানা। অন্যদিকে তার পারিবারিক ইতিহাসও এই আলোচনাকে আরও নাটকীয় করে তুলেছে। রুমিন ফারহানার বাবা আলী আহাদ ছিলেন ভাষা আন্দোলনের সামনের সারির যোদ্ধা। 1952 সালের উত্তাল দিনগুলোতে তার ভূমিকা ইতিহাসের অংশ। তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে রূপ নেয় তার বর্তমান আওয়ামী লীগে। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, বৈদেশিক নীতি, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জোরে শেষ পর্যন্ত সেই দল থেকেই তাকে সরে দাঁড়াতে হয়। ঘনিষ্ঠতা ছিল মাওলানা ভাসানীর সঙ্গে, আর মতাদর্শগত প্রশ্নে আপোষ না করায় তাকে বেছে নিতে হয়েছিল আলাদা পথ। এই ইতিহাসে যেন নতুন করে ফিরে এসেছে মেয়ের জীবনে, এমনটাই বলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কারণ গত কয়েক মাসে রুমিন ফারহানার রাজনৈতিক যাত্রাপথে যে পরিবর্তনগুলো ঘটেছে তা নিছক ঘটনাচক্র বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলীয় মনোনয়ন নিয়ে বিতর্ক, নির্বাচনে বাবার অভিযোগ, অভ্যন্তরীণ অবমূল্যায়নের কথা, সব মিলিয়ে তার অবস্থান ধীরে ধীরে দলীয় মূলধারা থেকে আলগা হয়ে গেছে বলে মনে করছেন অনেক। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে। আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময়, 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40% উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো
তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার। তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময় বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর ওপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে। এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে, কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ, মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি গত কয়েক মাসে 100-এর উপরে শিশু ধর্ষণের শিকার হয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে, মানুষ কিন্তু অবচেতনেই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে, মেজরিটি যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না, হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ, এইটুকুই তাদের এখন কি মাইক্রো লেভেলে গেছে। সেটাই আমি বলছি যে এখন যেটা হয়েছে, যেই দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে, এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম, কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি। সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না কেউ, বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো না।